প্রথমে আমরা প্রার্থনা দিয়ে শুরু করব। নিয়ম কি? নিয়ম একটাই। আমরা সবাই এখানে কেন একত্রিত হয়েছি? কারণ আমরা মহাসংঘের তথ্য ও উপাদানের মাধ্যমে একের বিধান ল অফ ওয়ান শিখতে চাই। আমরা সবাই কেন সমবেত হয়েছি? কারণ আমাদের এবং মহাসংঘের অনন্য সদস্যদের খুঁজছি, যারা এক অনন্ত স্রষ্টার সেবায় নিজেদের নিয়োজিত করেছে। কারণ তারা সকলেই একের বিধানের বিনীত সেবক। তাই আমরা সবাই মিলে আমাদের সমগ্র ল অফ ওয়ান গোষ্ঠীর চারপাশে এবং এই মঞ্চের এই বক্তব্য শুনছে এমন প্রত্যেক ব্যক্তির চারপাশে, তাদের পরিবার, বন্ধু, প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষীদের বাড়িঘরের চারপাশে আমাদের এক অনন্ত স্রষ্টার প্রেম ও আলোর একটি সুরক্ষ বলয় তৈরি করি এবং যে কোনো নেতিবাচক চিন্তার রূপ বা শক্তিকে এই পবিত্র ক্ষেত্রে প্রবেশ করতে নিষেধ করি, কারণ আমরা সবাই এক। তাই আসুন আমরা আনন্দ করি এবং এই স্থানটিকে আমাদের উদ্দেশ্য অনুযায়ী পবিত্র ও শুদ্ধ করি। তো আজকে আমরা শুরু করব ল অফ ওয়ানের প্রথম খণ্ড, ভলিউম 1, রা কন্টাকের সেশন 1 থেকে আমরা শুরু করব। আর আমরা চেষ্টা করব একদম যতটা সম্ভব বুঝে এটাকে করার। তো চলো শুরু করি। তো সেশন 1, 15ই জানুয়ারি 1981 সালে। তো আমরা শুরু করছি। তো এখানে প্রথমেই তারা হয়তো কন্টাক্ট করছিল, এদিক ওদিকে চ্যানেলিংয়ের ব্যবস্থা করছিল, চ্যানেলিং করার চেষ্টা করছিল। তখনই হঠাৎ করে তাদের একটা কারলার মধ্যে একটা আওয়াজ আসে আর বলে, আমি রা, আমি এর আগে এই মাধ্যমের কথা বলিনি, মানে কারলার মাধ্যমে কথা বলিনি। আমাদের অপেক্ষা করতে হয়েছে যতক্ষণ না তিনি একেবারে সঠিক প্রস্তুত হন। বলছেন যে আমরা এর আগে কারলার মাধ্যমে কথা বলিনি, কারণ আমাদের অপেক্ষা করতে হয়েছে, কারণ আমরা যেভাবে কথা বলি তার জন্য যার সঙ্গে কথা বলবো তার সঠিকভাবে প্রস্তুত হতে হবে বা সঠিকভাবে প্রস্তুতি থাকতে হবে। কারণ আমরা একটি সংকীর্ণ ব্যান্ডের কম্পনের মাধ্যমে যোগাযোগ করি। তো ওনারা বলছেন যে ওনারা একটা কম্পনের মাধ্যমে যোগাযোগ করেন, সংকীর্ণ ব্যান্ডের কম্পন। তো কম্পন কম্পন বলতে কি বোঝায়? যে যেটা, যে জিনিস নড়াচড়া করছে তাকেই সাধারণত কম্পন বলে। যেমন একটা ঢিল ছুড়লে জলের মধ্যে যে কম্পন সৃষ্টি হয়। তো দেখা যাচ্ছে যে সব কিছুই কম্পন দিয়ে তৈরি। যেমন আলো, লাল আলো এক ধরনের কম্পন, সবুজ আলো এক ধরনের কম্পন, তারপরে তাপ এক ধরনের কম্পন, তারপরে এই যে শব্দ যেগুলো হয় এগুলো এক ধরনের কম্পন। যেটা আমরা শব্দের মাধ্যমে কথা বলি, এই শব্দটাকে তোমার বলা হয় মেকানিক্যাল ওয়েভ। আর তোমার যেটা আলো, তারপর চুম্বক, এগুলোরে বলে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো অন্তিম লেভে দেখা যায় যে সব কিছু কম্পন থেকেই সৃষ্টি হয়। তো 12-এর সিলেবাসে আছে যে কম্পন, একটা পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বেরোয়। অন্তিম লেভেলে দেখা যায় যে শর্টিঞ্জারের সূত্র দেখার পরে অন্তিম লেভেলে যাওয়া যায় যে একটা ইলেকট্রন শেষ পর্যন্ত গিয়ে দেখা যায় সে একটা কম্পন হিসাবেই থাকে। একটা পরমাণুর পাশে যে একটা ইলেকট্রন থাকে, তাকে খুব ক্ষুদ্রভাবে দেখা যায় যে সেটা একটা কম্পন আকারেই থাকে। তো অন্তিম লেভেলে বলা যায় যে আমরা যা কিছুই দেখি সব কিছুই একটা কম্পনেরই ধারা। প্রত্যেক বস্তুর প্রত্যেকের একটা কম্পন আছে আর প্রত্যেকে কম্পন দিয়েই তৈরি। রা বলছেন যে উনি এক ধরনের কম্পনের মাধ্যমেই যোগাযোগ করেন। আমরা তোমাদের অসীম স্রষ্টার ভালোবাসা এবং আলোর মধ্যে শুভেচ্ছা জানাই। বলছে যা অসীম স্রষ্টা সৃষ্টিকর্তার ভালোবাসা এবং তার এই আলো মধ্যে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা তোমাদের দলকে পর্যবেক্ষণ করছি। মানে ওরা আগে থেকেই এই দলটাকে, কার্লা, ডন, জিম ম্যাকার্টির এই দলটাকে ওরা পর্যবেক্ষণ করছিলেন। তোমাদের দলের আহ্বানে আমরা এসেছি। আহ, এই টিম যে 12 বছর ধরে এরা যে চ্যানেলিংয়ের চেষ্টা করছিল,
এখনো করে যাচ্ছে। তো এদের যে ডাক এরা হয়তো রায়ের সদস্যরা শুনেছে। তারপরে বলছেন যে কারণ তোমাদের এমন এক ধরনের চ্যানেলিংয়ের অভিজ্ঞতার প্রয়োজন ছিল যা আরো গভীর এবং তোমাদের ভাষায় বলতে গেলে আরো উন্নত উপায়ের শরীর, মন এবং আত্মার বিভ্রমের ধারণগুলো অধ্যয়ন করতে সাহায্য করবে, যে অনুসন্ধানকে তোমরা সত্যের অনুসন্ধান মনে থাকো। তো এখানে বলছেন যে তোমাদের ডাক শুনে আমরা এসেছি, তোমাদের আরো ভালোভাবে ভালো অভিজ্ঞতার প্রয়োজন, যে তোমরা কিভাবে আরো ভালোভাবে চ্যানেলিং করতে পারবে। চ্যানেলিং মানে বহির্জাত দের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে। আহ, আর আরো গভীরভাবে তোমাদের আহ, বোঝা বোঝা উচিত। কি বোঝা উচিত যে আহ, আহ, যে আরো উন্নত মানের শরীর, উন্নত মানের শরীর যেহেতু বলেছে, এখানে উন্নত মানের শরীর বলতে বোঝায় যে আমাদের থাকে ভৌত শরীর, তারপরে থাকে মন, তারপরে আহ আরো ভিতরে সূক্ষ্ম শরীর, যেটাকে আমাকে আহ সূক্ষ্ম কাণ্ড বলে, তারপরে ব্রহ্ম শরীর। তো এই এইভাবে উনি বোঝাতে চেয়েছেন যে আরো উন্নত মানের শরীর মন এবং আত্মার বিভ্রমের ধারণগুলো অধ্যয়ন করতে সাহায্য করবে। মানে বলছেন যে ওনারা যে উম, ওনারা যেগুলো বুঝাবে, ওনারা যেগুলো বলবে সেগুলো আমাদের আরো মন এবং আত্মার কে বুঝতে সাহায্য করবে, যেটাকে যেটা আমরা সত্যের অনুসন্ধান বলি। আহ মনকে বুঝতে সাহায্য করবে, আত্মাকে বুঝতে সাহায্য করবে, আহ, যে যা থেকে আমরা সত্যকে জানতে পারবো, বা আমরা যেটাকে বলি যে আমরা সত্য জানবো, যেটা বুদ্ধ বুদ্ধদেব আহ, বলেছিল, বা বুদ্ধকে সত্য উপলব্ধি হয়েছিল। তো সেই সত্যকে আহ, জানতে আরো ভালো সাহায্য করবে। আশা করি এমন তথ্যের ওপর একটি কিছুটা ভিন্ন দৃষ্টিভঙ্গি দিতে পারবো, যা মূলত সব সময় একই সত্যেরই প্রকাশ। বলছেন যে তোমাদের এখনো পর্যন্ত তোমরা যেগুলো দেখে আসছো, হয়তো তার থেকে একটু আলাদা কিছু দিতে পারবো, যেটা তোমাদের আহ, যে সত্য সত্য বুঝতে, যে মূল সত্য, মূল সৃষ্টি, সেইটাকে বুঝতে তোমাদের সাহায্য করবে। দ্য কনফেডারেশন অফ প্ল্যানেটস ইন দ্য সার্ভিস অফ দ্য ইনফিনিট ক্যারেক্টার, এর একটিমাত্র গুরুত্বপূর্ণ বার্তা আছে। এটা ইংলিশে লেখা আছে, কিন্তু এর বাংলা আসবে: সমস্ত কিছু, সমস্ত জীব এবং সমগ্র সৃষ্টি সবই এক আদিম চিন্তার অংশ, ওয়ান অরিজিনাল থট। তো এখানে উনি বলছেন যে যা কিছু আছে, সমস্ত কিছু, সমস্ত জীব, সমস্ত সৃষ্টি, সবই হচ্ছে একটা আদি চিন্তার বা আদি কনসাসনেস, বা আদি এই যে আহ, আহ, মূল, তার চিন্তা, এগুলো সব সৃষ্টি হয়েছে। মানে যা কিছু আমরা দেখছি তা হচ্ছে মূল একজন বা আহ, মূল এক সত্য, তারই চিন্তা থেকে, তারই থট থেকে এগুলো সব সৃষ্টি হয়েছে। যা কিছু আমরা দেখি তারই থটের অংশ, বা তারই চিন্তার অংশ। যদি সম্ভব হয় আমরা দলের প্রতিটি মাধ্যমে যোগাযোগের চেষ্টা করব। তো বলছেন যে যদি সম্ভব হয় আমরা প্রত্যেকের সঙ্গেই, হয়তো দলে যে কজন আছে তাদের প্রত্যেকের সঙ্গেই যোগাযোগ করার চেষ্টা করবেন, সেটাই বলতে হয়তো চাইছেন। তারপরে আমাদের এই কম্পন গ্রহণ করা অন্যদের সদস্যদের ব্যবহৃত অপেক্ষাকৃত বিস্তৃত কম্পনের চ্যানেলের তুলনায় আরো উন্নত একটি কাজ। তো উনি বলছেন যে বলছেন যে এই তোমাদের থেকে কম্পন গ্রহণ করা, এবং এটা হচ্ছে একটু অন্য মুশকিল। অন্যরা যেভাবে করে বা অন্যরা যেভাবে গ্রহণ করে তাদের থেকে একটু মুশকিল। তো এখন কিছুটা চিন্তা নিয়ে ভাবো। তো উনি বলছে এখন তোমরা চিন্তা নিয়ে ভাবো, যে আমরা যে কল্পনা করি বা চিন্তা করি, বা আমাদের যে ভাবনা চিন্তা আসে, এগুলো নিয়ে ভাবতে বলছেন। বন্ধুরা, চিন্তা করা বলতে কি বোঝায়? তো এখানে প্রশ্ন করছেন যে তোমরা যেটাকে চিন্তা বলো, তা বলতে তোমরা কি বোঝো? চিন্তা বলতে
আজ তোমরা কি কি চিন্তা করেছো? মানে রা জিজ্ঞেস করছেন যে আজকে তোমরা কি কি চিন্তা তোমাদের মনে এসছে? আজ তোমাদের কোন কোন চিন্তা সেই আদিম চিন্তার অংশ ছিল বা অরিজিনাল থটের অংশ ছিল? বলছে আজকে তোমরা যে যে চিন্তা করেছো সেগুলা কি উম, কোনো চিন্তা তার মধ্যে কি আদি চিন্তার অংশ ছিল? তোমাদের কতগুলি চিন্তার মধ্যে সৃষ্টির উপস্থিতি ছিল? তারপর রা জিজ্ঞেস করছেন যে তোমরা যে চিন্তাগুলো করেছো তার সৃষ্টির উপস্থিতি কতটা ছিল? সেখানে কি ভালোবাসা ছিল? রা তারপরে জিজ্ঞেস করছেন যে তোমরা যেগুলো চিন্তা করছো তার মধ্যে কি ভালোবাসা ছিল? তারপর আর অন্যদের সেবা কি নিঃস্বার্থভাবে করা হয়েছিল? রা বলছেন তোমরা যে চিন্তাগুলো করছো তার মধ্যে কি আহ, নিঃস্বার্থভাবে চিন্তা করেছো? সাধারণত আমরা উপকার করতে গেলেও ভাবি উপকার করলে হয়তো পুণ্য হবে, পুণ্য আশায় উপকার করি। আবার অনেকবার দেখা যায় যে আমরা হয়তো আহ, আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে তারপরেও তাদের আহ, ভালো কিছু করে দিই, কেননা আমরা নিজেদেরকে মানে ওশো যেটা বলেন যে আমরা নিজেদেরকে দুঃখ দিতে চাই না বলে আরেকজনকে উপকার করি, সেটাও তো নিজের স্বার্থেই করা। তো এখানে রা বলছেন যে নিঃস্বার্থ হবে, যেখানে নিজের স্বার্থ থাকবে না বা কোনো স্বার্থই থাকবে না, সেইভাবে কি কোনো সেবা করা হয়েছিল? তোমাদের যে চিন্তা করেছো তোমরা, তারপরে তোমরা কোনো বস্তুগত মহাবিশ্বের অংশ নও। রা বলছেন যে তোমরা মহাবিশ্বের কোনো বস্তুগত অংশ নও। তারপরে বলছেন তোমরা একটি চিন্তার অংশ। রা বলছেন যে তোমরাও হচ্ছে একটা চিন্তার অংশ, সেই আদি চিন্তার থেকে শুরু করে যেটা চলে আসছে, যেটা পরমাত্মার বা মূল থট বা মূল চিন্তা বা মূল চেতনা যেটা আমরা বলি, সেই চিন্তারই অংশ আমরাও। তারপরে রা বলছেন তোমরা এমন একটি নৃত্যকক্ষে নাচছো যেখানে আসলে কোনো বস্তুই নেই। তো রা বলছেন যে তোমরা এমন একটা বস্তু কক্ষে বা তোমরা এমন ভাবে আছো যেখানে বাস্তব বলতে কিছুই নেই, যে তোমরা নিজেরা চলমান চিন্তা, মানে যেটা আছে সবই চিন্তা, তোমরা নিজেরাও চিন্তা, তোমরা চিন্তারই অংশ, তোমরা চিন্তা থেকে এসছো, থট থেকে এসছো, এবং তোমরা নিজেরাও হচ্ছে একটা চিন্তা এক একজনে। তোমরা শরীর, মন এবং আত্মাকে নানা অদ্ভুত উপায়ে পরিচালনা করছো, কারণ এখনো পুরোপুরি উপলব্ধ করতে পারোনি যে তোমরা সেই আদি চিন্তারই অংশ। তো রা বলছেন তোমরা এমন এমন উপায়ে এমন এমন ভাবে তোমরা এই সবকে উপলব্ধি করতেছো, মানে বুঝতে পারছো বা দেখছো যে তোমরা সেই যে আদি চিন্তার অংশ বা মূল চেতনার অংশ, সেটা তোমরা এখনো উপলব্ধি করতে পারোনি, বুঝতেই পারোনি। এখন আমরা ডন নামে পরিচিত আরেকজনের মাধ্যমে কাছে যোগাযোগ স্থানান্তর করব। তো তারপরে উম, মানে রা কাল্লাকে ছেড়ে ডনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে ডনের মাধ্যমে। আমি রা, 2 মিনিট বিরতি যায়। রা, রা, আমি আবার এই মাধ্যমের সঙ্গে আছি। মানে রা বলছেন যে আমি রা, আমি এই মাধ্যমের সঙ্গে আবার আছি। তো এখানে বারবার এটা কেন বলছে যে আমিরা? কারণ যখন চ্যানেলিং করে তো এই, বাইরে শুধু রায়ের যে গ্রুপ বা রায়ের যে সদস্য বা রায়ের যে টিম, তা বাদে এও অনেক আহ, অনেক জীব বা অনেক ব্যক্তি বা অনেক লোকজন আছে বাইরে, যাদের আমরা এলিয়েন বলি। তো আহ, আলাদা আলাদা গ্রুপের সঙ্গে আলাদা আলাদা গ্রুপের সঙ্গে চ্যানেলিং হতে পারে। তো যখনই রায়ের দলের সঙ্গে বা রায়ের সদস্যদের সঙ্গে কন্ট্যাক্ট হয়, তখন রা বারবার বলে যে আমি আবার এই মাধ্যমের সঙ্গে আছি। আমরা যোগাযোগ শুরু করার খুব কাছাকাছি পৌঁছেছি, কিন্তু এই মাধ্যমের মানসিক টান ও কিছুটা বিক্ষিপ্ত মনোযোগের কারণে যোগাযোগ স্থাপন করতে অসুবিধা হচ্ছে। তো রা বলছেন যে
এখানে কিছুটা অসুবিধা হচ্ছে, কিছুটা হয়তো মানসিক টান বা মনোযোগের অভাব আছে, তার জন্য একটু অসুবিধা হচ্ছে যোগাযোগ করতে। তাই আমরা এমন যে ধরনের কম্পন পাঠাচ্ছি তা বর্ণনা করছি। মানে ওরা যে কম্পন পাঠাচ্ছে তার বর্ণনা করবেন। মাধ্যমটি অনুভব করবে যে আমরা মাথার উপরের অংশের পেছনের দিকে সামান্য কোনাকুনিভাবে একটি সংকীর্ণ কিন্তু শক্তিশালী শক্তিক্ষেত্রের মাধ্যমে প্রবেশ করছি। মাথার যে চারপাশে ওখানটায় ওনারা কম্পন পাঠাচ্ছেন। শক্তিক্ষেত্রের যে মাথার চারপাশে যে শক্তিক্ষেত্র আছে তার মধ্যে ওনারা কম্পন পাঠাচ্ছেন। যোগাযোগের যে কম্পনগুলো। আমাদের নিজস্ব প্রেরণ সংক্রান্ত সীমাবদ্ধতার কারণে আমরা কোনো অতিরিক্ত আ ধীরে মাধ্যমকে যোগাযোগের জন্য প্রস্তুত করার প্রক্রিয়া দিতে পারছি না। মানে ওনাদের কোনো আ আ অসুবিধা হচ্ছে, যার কারণে ওনারা ঠিকভাবে যোগাযোগের যে ব্যবস্থাটা বা যোগাযোগ করার যে পদ্ধতিটা সেটা ভালোভাবে করতে পারছেন না। তাই যদি মাধ্যমটি এই বিশেষ অনুভূতিটি উপলব্ধ করতে পারে, তাহলে তার মনে যে চিন্তাগুলো আসবে সে সেগুলোই আমাদের চিন্তা হিসাবে উচ্চারণ করতে পারবে। তো ওরা বলছেন যে আ ওই আভামণ্ডলের মধ্যে অ্যা আমরা যার সঙ্গে যোগাযোগ করব তার মধ্যে আমরা যে চিন্তাগুলো দেব বা তার মধ্যে যে চিন্তাগুলো উপলব্ধি হবে সেগুলোই অ্যা তার মধ্যে আসবে এবং সেগুলোই সে উচ্চারণ করবে। তাহলেই সে আমাদের অ্যা যোগাযোগের যে শব্দগুলো বা আমরা যেগুলো বলতে চাচ্ছি সেগুলো সে উচ্চারণ করতে পারবে। আমরা আবার এই যোগাযোগ স্থাপনের চেষ্টা করছি। তো ওরা বলছেন যে আমরা আবার যোগাযোগ চেষ্টা করছি। তারপরে আ আমি প্রায় ৯০ সেকেন্ড বিরতি, মানে ৯০ সেকেন্ডের মতো হয়তো তারা এক জায়গায় বসেছিল বা কিছু হচ্ছিল না। এই মাধ্যমে ডন আমাদের যোগাযোগ গ্রহণে কিছুটা প্রতিরোধ করেছে। তবে আমরা তাকে আশ্বস্ত করছি না। মানে ডনের সঙ্গে যোগাযোগে কিছুটা অসুবিধা হচ্ছে হয়তো। এই মুহূর্তে ডনের মাধ্যমে যোগাযোগ করার চেয়ে আগের মাধ্যমের কার্লাইয়ের মাধ্যমে যোগাযোগ করাই আমাদের কাছে বেশি উপযুক্ত। মানে বলছেন যে আ ডন এর সঙ্গে যোগাযোগ করার থেকে কার্লার সঙ্গে যোগাযোগ করাটা বেশি বেটার। আ তাই আমরা এখন লিওনার্ড নামে পরিচিত ব্যক্তির মাধ্যমে যোগাযোগের চেষ্টা করব। আবারও আমরা সেই মাধ্যমকে সতর্ক করছি যে এটি একটি সংকীর্ণ ব্যান্ড যোগাযোগ বা ন্যারো ব্যান্ডের যোগাযোগ। এটি এমন একটি কম্পন হিসাবে অনুভূত হবে যা আভামণ্ডল বা অরা এর মধ্যে প্রবেশ করছে। এমো এখন আমরা এই যোগাযোগের স্থাপন করছি। তো বলছেন যে আমরা এখন লিওনার্ড নামে আরেকজন ব্যক্তি আছে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। আর ওনারা বলছে আমরা একটা সংকীর্ণ ব্যান্ডের কম্পনের মাধ্যমে যোগাযোগ করছি। এবং এই যে কম্পনটা এটা হবে তার যে আভামণ্ডল বা তার যে অরা তার মধ্যে প্রবেশ করবে এবং তার মধ্যে সেই চিন্তাধারাগুলো আসবে যেগুলো আমরা আ বলতে চাচ্ছি বা দিতে চাচ্ছি। আমি তারপরে ৯০ সেকেন্ডের মতো বিরতি বা চুপচাপ ছিল। হ্যাঁ, আ আমরা আবারও তোমাদের অসীম স্রষ্টার ভালোবাসা ও আলোর মধ্যে শুভেচ্ছা জানাই। আমরা তোমাদের কাছে অনুরোধ করছি, আমাদের প্রতি ধৈর্য ধরো। কারণ আমাদের যোগাযোগ গ্রহণ করা সহজ নয়। তো ১ম এ শুরু করলেন এবং অসীম ভালোবাসা ও আলোর শুভেচ্ছা জানালেন এবং বললেন যে, "আমাদের প্রতি একটু তোমরা ধৈর্য ধরো। কারণ আমাদের যোগাযোগ করা ততটা সহজ নয়।" এমনটা এর জন্য বলছেন যে আগে দেখা যাচ্ছে যে ৯০ সেকেন্ড বা ১.৫ মিনিটের মতো অ সব চুপচাপ ছিল। আ তাই হয়তো বলছেন যে আমাদের একটু ধৈর্য ধরো আমাদের জন্য। তবে আমরা হয়তো তোমাদের বোঝাপড়ায় কিছুটা নতুন মাত্রা যোগ করতে পারবো। এই মুহূর্তে ঘরের উপস্থিতি যে কোনো ব্যক্তি যদি এমন কোনো বিষয় বা প্রশ্ন করতে চান যা তার জন্য উপকারী হতে পারে, তাহলে আমরা সেই বিষয়ে কথা বলতে আনন্দিত হব। তো বলছেন যে তোমাদের বোঝার জন্য যদি কিছু আ বলতে হয়
তো তোমাদের ঘরে যে লোকজন আছে সেগুলো তারা যদি তাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তারা করতে পারেন। 1.1 প্রশ্নকারী ডন প্রশ্ন করছেন, মনে হচ্ছে কনফেডারেশনের সদস্যদের প্রত্যেকেই একটি নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। আপনাদের ক্ষেত্রেও কি তাই? যদি হয়ে থাকে তাহলে আপনাদের উদ্দেশ্য কি? তো বেসিক্যালি ঘটনাটা কি হয়েছিল যে ওনারা চ্যানেলিং করছিল। চ্যানেলিং করতে করতে হঠাৎ কারলার মধ্যে দিয়ে এই রায়ের শব্দটা চলে আসে যে আমি রা। তো রা তারপরে এই কথাগুলো বলেন যে আহ, তোমাদের অসীম চিন্তার বা তোমাদের ভালোবাসা জানাই অসীম স্রষ্টার প্রেম ও আলোয় দিয়ে ভরে উঠুক। এই যে অসীম স্রষ্টার ভালোবাসা আলোর মধ্যে শুভেচ্ছা জানাই। তো এইসব কথা রা বললেন। তারপরে এখানে আরো কিছু বললেন যে আমাদের যোগাযোগ করতে অসুবিধা হচ্ছে, তোমরা একটু ধৈর্য ধরো। তো যোগাযোগ কি করে ঠিক করতে হবে সেই প্রশ্নটা না করে প্রথম প্রশ্নে ডন করলেন যে কনফেডারেশনের সদস্যদের প্রত্যেকের একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে। মানে আমরা যে লোকগুলো আছি, আমরা যে চ্যানেলিং করি, আমাদের প্রত্যেকেরই বা কনফেডারেশনের যে লোকগুলো তাদের কি হয়েছে, তাদের প্রত্যেকেরই একটা উদ্দেশ্য আছে। কনফেডারেশন কোনটারে বলছে আমি বুঝতে পারছি না, আমাদের বলছে নাকি অন্য কনফেডারেশন বলছে। তো কনফেডারেশন যে সদস্য আছে তাদের প্রত্যেকেরই উদ্দেশ্য হচ্ছে গিয়ে আহ, তাদের উদ্দেশ্য অনুযায়ী কাজ করে তারা। তো আপনি যে রা আপনি যে আমাদের সঙ্গে কথা বলছেন, তো আপনারও কি তেমন কোনো উদ্দেশ্য আছে সেটা এখানে বলছেন, সেটাই প্রশ্ন করছেন ডন। তো এর উত্তরে রা বলছেন, আমি রা, আমরা এখন যোগাযোগ করছি, আমাদের নিজস্ব ভূমিকা আছে। আমরা লাভের ডেনসিটি এর নই, আবার লাইটের ডেনসিটিরও নই, আমরা ল অফ ওয়ানের। তো এখানে রা বলছেন যে আমরা লাভের বা ঘনত্বেরও নেই, আলোর ঘনত্বেরও নই, আমরা হচ্ছি ল অফ ওয়ানের, মানে আমরা হচ্ছি মূল চেতনা বা মূল সৃষ্টির, মানে আমরা একত্বের দিকে। আমাদের কম্পন বা চেতনা স্তরে দ্বৈততা একে অপরের সঙ্গে সামঞ্জস্যে বা সুরে মিলিত হয়ে যায়। তো এখানে রা বলছেন যে আমাদের আহ, স্তরে বা আমাদের ঘনত্বে যে দ্বন্দ্ব থাকে না, যে তুমি সে বা ও, এরকম দ্বন্দ্ব থাকে না। আমরা প্রত্যেকেই একই, আমাদের চেতনা সব এক। দ্বৈততা বা দ্বন্দ্বতা বা দুই দুই জিনিস বা দুই সিদ্ধান্ত, দুই রকমের চিন্তা ভাবনা বা আহ, ওই যেমনটা বলে না যে এক কাঠিতে বাজে না, দুই কাঠিতেই বাজে। তো ওটা হচ্ছে কি এক, যেখানে দুইটা থাকে না, দ্বিতীয়তা কোনো কিছু থাকে না, সেটাই বলছেন। তো এখানে ডেনসিটি ঘনত্ব বা চেতনা স্তর শব্দটি যোগ করা হয়েছে যাতে আমরা মনে করি রায়ের উদ্দেশ্য প্রকাশ আরো স্পষ্ট হয়। তো এখানে বই লেখক, মানে তখন তো বই লেখা হয়নি, তখন এটা করা হয়েছিল রেকর্ড, রেকর্ড করেছিল। তো একজন আমরা যেটা প্রথমে ভূমিকায় পড়েছিলাম যে একজন উনি কি করলেন যে দু তিনবার ওইটা পড়েছেন, আহ, দু তিনবার ওইটা লিখেছেন, তারপর আবার সংশোধন করেছেন। তো উনি যখন এটা বইটা লিখেছেন তখন উনি এই পার্টটা বলেছেন, এটা রা বলেনি। এখান থেকে 3-4 লাইন। তা উনি এখানটায় কি বলেছেন যে চতুর্থ ডেনসিটি হলো ভালোবাসা, লাভ এবং উপলব্ধি আন্ডারস্ট্যান্ডিং এর স্তর। পঞ্চম ঘনত্ব হলো আলো, লাইট বা প্রজ্ঞার উইজডম এর স্তর। রাগ হলো ষষ্ঠ ডেনসিটি এর, যেখানে ভালোবাসা বা লাভ এবং আলো বা প্রজ্ঞার লাইট বা উইজডম একীভূত হয়ে যায়। তো এখানে লেখক যিনি বই লিখেছেন তিনি বলতে চাইছেন যে ঘনত্ব সম্পর্কে একটা ধারণা বা বোঝাতে চাইছেন যে ডেনসিটি যেটা চতুর্থ ডেনসিটি সেটা হচ্ছে গিয়ে সেখানে কি শিখবে, ভালোবাসা শিখবে এবং উপলব্ধি হবে বা আন্ডারস্ট্যান্ডিং হবে। এবং পঞ্চম ঘনত্বে যখন যাবে তখন তারা আলো
কিভাবে হয় বা আলো নিজেকে আর আলোর মতো আ রশ্মি হয়তো ওখানের বডি যেটা তৈরি হবে বা শরীর যেটা তৈরি হবে সেটা আলোর শরীর তৈরি হবে। তো পঞ্চম ডেনসিটি শিখবে যে আলোর জিনিসপত্র শিখবে। এখানে বিস্তারিত যেহেতু বলেনি। তো পঞ্চম ঘনত্বে গিয়ে আলোর বিস্তারিত শিখবে এবং ষষ্ঠ ঘনত্বে হচ্ছে গিয়ে রায়ের ঘনত্ব। রারা যে ঘনত্ব থেকে কথা বলছে বা রা যে ঘনত্বে অবস্থান করছে সেটা হচ্ছে ষষ্ঠ ঘনত্বে। আর সেখানে হচ্ছে গিয়ে ভালোবাসা ও আলো একই হয়ে যায় আহ, ষষ্ঠ ঘনত্বে। আহ, রা অবশ্য আগের এখানে পাঠটায় বলেছেন যে আমাদের ঘনত্বে সব এক মানে আমরা লাভেরও ডেনসিটি নই, আমরা লাইটেরও ডেনসিটি নই, আমরা ল অফ ওয়ানের। আমাদের এখানে আরেকটা বলছে যে আমাদের দ্বৈততা একেবারে মিটে যায়, মানে আমাদের একদম যা আছে লোকজন তাদের সবার চিন্তাধারা বা সবার, মনে করো সবার মাথায় একজনের মাথা। সবাই যেটা দেখে একজন যেটা দেখে সেটা সবাই দেখতে পায়, সবাই যেটা দেখে সেটা একজন দেখতে পায়, এরকম আম, তাদের আহ, মানে যে মনের মিল বা চেতনার মিল সব সমান। রায়ের উত্তর অবশিষ্ট অংশ, মানে ওখানে রায়ের উত্তরের মাঝখানে উনি একটু ডেন্সিটিটা বুঝিয়ে দিলেন লেখক। তারপরে বলছেন আমাদের চেতনার স্তরে জটিল বিষয়গুলো সহজ হয়ে যায় এবং আপাত বিরোধী বিষয়গুলো সমাধান পাওয়া যায়। আমরা এক, মানে আমাদের স্তরে যেটা ষষ্ঠ ঘনত্বে যেটা রায়েরা থাকে সেখানটায় আহ, আহ, বিরোধিতা থাকে না, সব সময় তারা একই। এটাই আমাদের প্রকৃতি এবং এটাই আমাদের উদ্দেশ্য। তো রা বলছেন যে আহ, আমাদের প্রকৃতিটাই এমন যে আমরা এক, আর এইটাই আমাদের উদ্দেশ্য যে আমরা সব এক। যত জীব, যত সৃষ্টি, যা কিছু অস্তিত্ব আছে বা যা কিছু অস্তিত্ব নেই, যেমন খালি জায়গা যেটাকে আমরা বলি যার কোনো অস্তিত্ব নেই, যে সেটাই খালি। তো সেই সেই জায়গাটাও হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে এক, সে- সেটাও যা আমরাও তাই। মানে দুনিয়ার যা কিছু আছে সবই এক, আর এই এক হওয়া এটাই আমাদের প্রকৃতি, এইটাই আমাদের উদ্দেশ্য। আমরা তোমাদের এই গ্রহে বহু প্রাচীন থেকে আসছি এবং প্রাচীনকাল থেকে আসছি এবং বিভিন্ন সময়ে বিভিন্ন মাত্রার সাফল্যের সঙ্গে তোমাদের মানুষের কাছে ল অফ ওয়ান ইউনিটি বা ঐক্য বা একত্ব এর শিক্ষা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। মানে এরা বলছেন যে আমরা তোমাদের সঙ্গে এখন যে যোগাযোগ করছি শুধু তাই নয়, এর আগেও আমরা এসছি, তার আগেও আমরা এসছি, আমরা অনেক আগে থেকেই এসেই যাচ্ছি। কেন আসছি? যে ল অফ ওয়ানের শিক্ষা এবং ঐক্য এবং একত্ব শেখানোর জন্য। আমরা বারবার তোমাদের শিক্ষা দেওয়ার জন্য এখানে আসছি। আমরা তোমাদের পৃথিবীতে হেঁটেছি, আমরা তোমাদের মানুষের মুখ দেখেছি। কনফেডারেশনের অনেক সদস্যর ক্ষেত্রে এমনটি ঘটেনি। তো এখানে রা যেটা বলছেন যে ওনারা আসছেন, পৃথিবীতে হেঁটেছেন, আমরা তোমাদের মানুষের মুখ মানে ওনারা মানুষের মুখও দেখেছেন, ওনাদের হয়তো মানুষের সঙ্গে চেনা পরিচয় হয়েছে। তো কনফেডারেশনের অনেক সদস্যের ক্ষেত্রে এমনটা ঘটেনি। তো আমরা আবার পেয়ে গেলাম যে এখানে কনফেডারেশন দিয়েছে। তো আমরা উপরেও দেখলাম যে এখানে একটা কনফেডারেশন আছে, যেখানে প্রশ্ন করেছে আহ, ডন একটা প্রশ্ন করেছে। হ্যাঁ, ওই যে মনে হচ্ছে কনফেডারেশনের সদস্যের প্রত্যেকের একটি নির্দিষ্ট উদ্দেশ্য আছে। এই যে কনফেডারেশন, কনফেডারেশন তো আর আমরা পরেও দেখলাম যে কনফেডারেশন কনফেডারেশন অনেক সদস্যের ক্ষেত্রে এমনটা ঘটেনি। তো এখানে রা বলছেন যে আমরা পৃথিবীতে গিয়েছি, মানুষের সঙ্গে দেখা করেছি, মানুষের সঙ্গে আলাপ আলোচনা করেছি। কনফেডারেশনের অনেক সদস্যের ক্ষেত্রে এমনটা ঘটেনি। মানে কনফেডারেশন হয়তো বাইরের কোনো সদস্য, যে দল, তাদের ক্ষেত্রে তারা পৃথিবীতে এমনটা হয়তো সবার সঙ্গে তারা যে পৃথিবীর বাইরে আছে, তারা সব গ্রুপ হয়তো এমনটা তাদের সঙ্গে ঘটেনি যে তারা পৃথিবীতে এসছে, মানবের সঙ্গে কথা বলেছে, দেখা করেছে, মিশেছে, এমনটা হয়তো তাদের ভাগ্যে হয়নি।
তারপরে বলছেন যে আমরা দেখেছিলাম সেই সরাসরি পদ্ধতি খুব কার্যকর ছিল না। মানে ওনরা এসছিল মানবের সঙ্গে, আহ, কথা বলেছিল, মিশেছিল এবং তাদের হয়তো ল অফ ওয়ান বোঝানোর চেষ্টা করেছিল, দিয়েছিল হয়তো অনেক কিছু, কিন্তু তার কোনো লাভ হয়নি। তারপরে বলছেন আমি পরে আমরা অনুভব করলাম ল অফ ওয়ান এর উপর আরোপিত বিকৃতি বা ডিস্ট্রাকশন এর ক্ষমতার অপব্যবহার দূর করার দায়িত্ব আমাদের নেওয়া উচিত। মানে ওনারা যেগুলো শিখিয়েছিল ল অফ ওয়ান সম্পর্কে, তার হয়তো অপব্যবহার হয়েছে, খারাপ ব্যবহার হয়েছে, এবং খারাপ ব্যবহারের ফলে হয়তো তার যে ডিস্ট্রাকশন হয়েছে বা বিকৃত হয়েছে, সে যে খারাপ জিনিসগুলো হয়েছে তার উপর আরোপিত হয়েছে যে এটা খারাপভাবে ব্যবহার করেছে, সেই ব্যবহারটাকে সে ভালোভাবে করার জন্য সঠিকভাবে তথ্য দেওয়ার জন্য ওনারা দায়িত্ব নিয়েছেন। রায়ের সদস্যরা দায়িত্ব নিয়েছেন যে তারা সবাইকে জানাবেন, ল অফ ওয়ান সম্পর্কে সঠিক তথ্য দেবেন। তারপর রা বলছেন আমরা এই কাজ চালিয়ে যাব যতক্ষণ না তোমাদের বর্তমান চক্র সাইকেল মানে আমরা এই কাজ চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত তোমাদের এই বা চতুর্থ ঘনত্ব বা যেটা সার্কেল বা চতুর্থ ঘনত্ব বা যেটা শেষ হয়। হয়তো এটা সম্পর্কে আমরা পরে আরো ভালোভাবে জানতে পারবো। যদি এই চক্রে না হয় তাহলে পরবর্তী চক্র সময়ের সীমার মধ্যে আবদ্ধ তোমাদের যে কোনো সময়কালেই আমরা তোমাদের সঙ্গে বলছেন যে ল অফ ওয়ানের যে আমরা তোমাদের কাছে গিয়ে যে ল অফ ওয়ান তোমাদের শেখানোর চেষ্টা করেছি, তার মধ্যে কিছু লোক সেটা যা শিখিয়েছি সেটা ভালোর জন্য শিখিয়েছি, সেটা আরো খারাপের জন্য শিখিয়েছি, সেটা আরো খারাপের ফেলেছে। তো তারই সঠিক ব্যবহার সঠিকভাবে করানোর জন্য আমরা এই দায়িত্ব নিয়েছি, আর আমরা বারবার চেষ্টা করব এটা সম্পর্কে ভালোভাবে শেখানোর। যদি এই চক্রে না হয় তাহলে পরবর্তী চক্রে আমরা আবার চেষ্টা করব। কেন? কারণ আমাদের কোনো সময় সীমাবদ্ধ নেই, মানে আমাদের মধ্যে কোনো সময়ের কাজ করে না। তোমরা যখন নিতে প্রস্তুত আমরা তখন তোমাদের দিতে রাজি আছি। যদি এই চক্রে সম্ভব না হয় তাহলে পরের চক্রে এইগুলো বোঝানোর চেষ্টা করছেন যে আমরা তোমাদের জন্য সবসময়, যদি এই চক্রে সম্ভব না হয় তাহলে পরবর্তী চক্রে আমরা আবার চেষ্টা করেই যাব আমরা। তারপর রা বলছেন ভাই আমাদের উদ্দেশ্য বোঝার জন্য কি এই তথ্য তোমাদের কাছে যথেষ্ট? তারপরে রা বলছে যে ডনের প্রথম প্রশ্নের যে উত্তরটা দিল, তারপরে আমি যতটা উত্তর দিলাম বা যতটা বোঝানোর চেষ্টা করছি সেগুলো কি তোমার জন্য যথেষ্ট? প্রশ্নকারী ডন এবার প্রশ্ন করছেন, এতে আমার প্রশ্নের উত্তর মিলেছে। তো উত্তরে রা বলছেন আমরা তোমার কম্পন মানসিক অবস্থাকে সম্মান করি, আর কোনো প্রশ্ন রা বলছেন আমরা তোমাদের যে কম্পন সেটা মানসিক অবস্থা সেটা আমাদের খুব ভালো লেগেছে বা আমরা বুঝতে পারছি তোমাদের উপর ভরসা হচ্ছে। তোমাদের আর কি কোনো প্রশ্ন আছে তাহলে আমি তার উত্তর দেব। আমি মিশরীয়দের সঙ্গে রা নামটির সম্পর্কের আপনারা কি সেই রায়ের সঙ্গে কোনোভাবে সম্পর্কিত? প্রশ্ন করছেন যে আমি দেবতা বা মিশরীয়দের সঙ্গে রা নামটি শুনেছি, আপনাদের কি কোনো সম্পর্ক আছে তার মধ্যে? আপনাদের কি কোনো সম্পর্ক আছে? তো এর উত্তরে রা বলছেন হ্যাঁ সম্পর্ক আছে, সেই সম্পর্ক সামঞ্জস্যপূর্ণ। আমরা আরো স্পষ্টভাবে ব্যাখ্যা করব। তো রা বলছেন হ্যাঁ তাদের সঙ্গে সম্পর্ক আছে। তো এটা কি আমি আরো ভালোভাবে তোমাদেরকে বলবো? রা প্রশ্ন করছেন। অবশ্যই অনুগ্রহ করে ব্যাখ্যা করুন। তো ডন বলছেন ঠিক আছে আপনি ব্যাখ্যা করুন। রা বলছেন তো আপনি কোন বিষয় বুঝতে পারেন,
বুঝতে তারপরে পারেননি। ডন প্রশ্ন করছেন, তারপরে আহ, ডন প্রশ্ন করছেন, মিশরীয়দের সঙ্গে আপনাদের ভূমিকা মিশরীয়দের সম্পর্কে সঙ্গে একটু বিস্তারিত আপনাদের বলবেন। ভূমিকা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন। আমি রা রা নামের আমি যে রা। কম্পন বা পরিচয় রা সেটি নামের যে আমাদের কম্পন বা পরিচয়। পরিচয় সেটি আমাদের পরিচয়। তো রা বলছেন, রা তো রা শব্দটা উচ্চারণ বলছেন, করলে যে রা শব্দটা উচ্চারণ কম্পনটা করলে যে উচ্চারিত হয় সেটাই হচ্ছে আমাদের কম্পনটা উচ্চারিত হয় পরিচয়। সেটাই হচ্ছে আমাদের আমরা পরিচয়। একটি দল, অথবা আমরা একটি তোমাদের দল, ভাষায় অথবা একটি তোমাদের সামাজিক ভাষায় স্মৃতি একটি সমষ্টি হিসাবে সামাজিক তোমাদের স্মৃতি পৃথিবীর যে সমষ্টি জাতিকে হিসাবে তোমরা তোমাদের মিশরীয় বলে পৃথিবীর যে চেনো, জাতিকে তোমরা তোমাদের সঙ্গে মিশরীয় যোগাযোগ বলে চেনো, করছিলাম। তো তোমাদের রা সঙ্গে যোগাযোগ বলছেন করছিলাম। যে আমরা তো একটি রা বলছেন সামাজিক স্মৃতি যে বা আমরা আমাদের একটা একটি দল বা সামাজিক আমাদের স্মৃতি বা দল আমাদের একটা সমষ্টি, দল বা আমাদের দল যাকে তোমরা সমষ্টি, সামাজিক স্মৃতি সমষ্টি বা যাকে তোমরা আমাদের সামাজিক গোষ্ঠীকে স্মৃতি বলো। সমষ্টি বা আমরা তো আমাদের সবাই এক। গোষ্ঠীকে বলো। আমাদের আমরা তো সবাই যেটাকে এক। বলা হয় আমাদের সোশ্যাল মেমোরি যেটাকে বলা হয় কমপ্লেক্স সোশ্যাল হিসেবে মেমোরি দেখো। কমপ্লেক্স তো তোমরা হিসেবে যাকে দেখো। তো তোমরা মিশরীয় বলে যাকে চেনো, তাদের সঙ্গে মিশরীয় আমাদের বলে যোগাযোগ চেনো, হয়েছিল। তাদের সঙ্গে তো আমাদের যোগাযোগ আমাদের হয়েছিল। এই তো চেতনার স্তরে আমাদের এই অন্য কিছু চেতনার স্তরে সত্তা এই অন্য কিছু একই সত্তা সময়ে এই দক্ষিণ আমেরিকায় একই যোগাযোগ সময়ে করেছিল। দক্ষিণ আমেরিকায় যোগাযোগ তথাকথিত করেছিল। হারিয়ে যাওয়া তথাকথিত শহরগুলো, হারিয়ে লস যাওয়া সিটি, শহরগুলো, ছিল ল লস্ট সিটি, ওয়ানের শিক্ষা ছিল দেওয়ার ল প্রচেষ্টার ওয়ানের ফল। তো শিক্ষা দেওয়ার প্রচেষ্টার এখানে ফল। রা বলছেন তো যে এখানে রা শুধু বলছেন ওই যে সময় যে আমরা শুধু ওই সময় আমাদের যে দল বা রায়ের আমরা দলরাই আমাদের দল বা যে রায়ের দলরাই এসেছিল পৃথিবীতে যে তা না। রায়ের এসেছিল দলরা পৃথিবীতে গিয়েছিল তা না। তোমার রায়ের দলরা মিশরীয়দের গিয়েছিল কাছে, তোমার কিন্তু অন্য একটা দল মিশরীয়দের কাছে, এসেছিল, তারা কিন্তু অন্য গিয়েছিল একটা দল এসেছিল, দক্ষিণ তারা আমেরিকায়। গিয়েছিল তো দক্ষিণ তারাও ল আমেরিকায়। তো ওয়ানকে তারাও শিক্ষা ল দেওয়ার চেষ্টা করেছিল ওয়ানকে তাদের শিক্ষা দেওয়ার চেষ্টা করেছিল তাদের যাদের শিক্ষাটা দিয়েছিল তারা যাদের সেটা তো শিক্ষাটা দিয়েছিল ভালোই তারা সেটা বিকৃতি তো করেছে, এমনভাবে ভালোই বিকৃত বিকৃত করেছে যে করেছে, এমনভাবে বিকৃত করেছে যে সেই ল অপনের ফল হিসাবেই সেই ল হারিয়ে যাওয়া অপনের শহরগুলো, ফল হিসাবেই মানে হারিয়ে যাওয়া তাদের যে শহরগুলো, ল অপনটা মানে শিখেছে তাদের তার যে ল অপমানটা ফল হিসাবে শিখেছে তাদের তার শহরগুলো হারাই গেছে। ফল হিসাবে তাদের মানে ওর শহরগুলো যে হারাই গেছে। হয়তো মানে কোনো ওর শক্তি যে বা কোনো কিছু হয়তো ব্যবহার করে কোনো শক্তি বা কোনো কিছু ব্যবহার যেটা করে ভালোর জন্য ব্যবহার করা উচিত ছিল, যেটা সেটা ভালোর জন্য আরো ব্যবহার করা উচিত ছিল বিধ্বংসী, সেটা আরো আরো খারাপ হিসেবে ব্যবহার করে। বিধ্বংসী, আরো খারাপ এমনভাবে হিসেবে ব্যবহার করে, এত খারাপ আর হিসেবে এমনভাবে ব্যবহার করে যে এত শহর খারাপ হিসেবে পর্যন্ত ব্যবহার ধ্বংস করে হয়ে যায়। যে শহর পর্যন্ত আমরা ধ্বংস হয়ে যায়। এমন একজন ব্যক্তির আমরা সঙ্গে কথা এমন বলেছিলাম একজন ব্যক্তির যিনি সঙ্গে কথা আমাদের বলেছিলাম কথা শুনেছিলেন, যিনি আমাদের বুঝেছিলেন কথা এবং শুনেছিলেন, ল ওয়ানের বুঝেছিলেন প্রচারের এবং মতো ল অবস্থানে ছিলেন। ওয়ানের তো প্রচারের মতো অবস্থানে ছিলেন। তো রা বলছেন যে আমরা মিশরে রা গিয়েছিলাম বলছেন এবং যে এমন আমরা একজন মিশরে ব্যক্তিকে গিয়েছিলাম খুঁজে এবং এমন পেয়েছিলাম একজন যিনি ব্যক্তিকে খুঁজে ল পেয়েছিলাম যিনি ওয়ানকে বুঝতো ল এবং তিনি ওয়ানকে বুঝতো এবং তিনি চেয়েছিলেন যে তিনি ল ওয়ানকে চেয়েছিলেন যে প্রচার তিনি করবেন। ল ওয়ানকে প্রচার করবেন। কিন্তু সেই সময়ে পুরোহিতরা কিন্তু এবং সেই সময় সাধারণ মানুষ পুরোহিতরা খুব এবং দ্রুত আমাদের সাধারণ বার্তাকে মানুষ বিকৃত খুব করে দ্রুত ফেলেছিল। আমাদের বার্তাকে ফলে বিকৃত করে আমাদের ফেলেছিল। বার্তাকে সেই ফলে করুণা আমাদের হারিয়ে যায়, বার্তাকে সেই যা করুণা হারিয়ে ঐক্যের যায়, স্বাভাবিক যা বৈশিষ্ট্য। ঐক্যের বলছে স্বাভাবিক আমরা তো বৈশিষ্ট্য। গিয়েছিলাম তোমাকে বলছে আমরা করুণা তো শেখাতে, গিয়েছিলাম তোমাকে ভালোবাসা শেখাতে, করুণা প্রেম শেখাতে, শেখাতে, ভালোবাসা শেখাতে, প্রেম সত্যকে শেখাতে, জানাতে, ল অফ সত্যকে ওয়ান শেখাতে, জানাতে, কিন্তু ল ওয়ান আম, শেখাতে, কিন্তু সেইখানে পুরোহিতরা সেইখানে এমনভাবে বিকৃত পুরোহিতরা করে ফেলেছে, এমনভাবে এমনভাবে পাল্টে বিকৃত করে পাল্টে ফেলেছে, এমনভাবে পাল্টে পাল্টে উল্টাপাল্টা করে ফেলেছে যে তার মধ্যে উল্টাপাল্টা করে থেকে ফেলেছে করুণা যে তার এই মধ্যে হারিয়ে থেকে যায়, করুণা এই করুণাই হারিয়ে হারিয়ে যায়, যায়, যেটা করুণাই ঐক্যের হারিয়ে যায়, স্বাভাবিক বৈশিষ্ট্য, মানে যেটা ঐক্যের যেটাই স্বাভাবিক বৈশিষ্ট্য, মূল, মানে যেটাই যেটাই মূল, সব থেকে যেটাই জরুরি, সব সেই থেকে করুণা, সেই জরুরি, প্রেম, সেই সেই করুণা, সেই সমাদর, প্রেম, সেই সেই সবার প্রতি সমাদর, ভালোবাসা, সেই সেই সবার প্রতি সবার ভালোবাসা, প্রতি সেই সৃষ্টির সবার প্রতি প্রতি করুণা, তো সেই সৃষ্টির করুণাই প্রতি হারিয়ে করুণা, যায়। তো সেই আহ, করুণাই হারিয়ে যায়। কারণ আহ, সাহিত্যাগারের ঐক্য কারণ সবকিছুতে নিজের মধ্যে সাহিত্যাগারের ধারণ ঐক্য করে, সবকিছুতে তাই নিজের মধ্যে ধারণ করে, তা কাউকে তাই ঘৃণা বা বর্জন করতে তা পারে না। কাউকে ঘৃণা বা বর্জন বলছেন করতে পারে না। সাহিত্যকার বলছেন যে সাহিত্যাগার যে যে বলছেন বা যে বলছেন বা যে যে লিখছেন, উম, সে সবকিছু নিজের যে মধ্যে লিখছেন ধারণ করেন। সে তিনি সবকিছু নিজের মধ্যে কখনো ধারণ কাউকে করেন, তিনি ঘৃণা করেন না, কখনো কাউকে কাউকে ফেলে ঘৃণা দেন করেন না, না, কাউকে ত্যাগ করেন কাউকে না। ফেলে দেন না, কাউকে ত্যাগ করেন না। যখন আমরা আর কোনো যখন উপযুক্ত আমরা আর কোনো মাধ্যম উপযুক্ত পেলাম না মাধ্যম যার মাধ্যমে ল অফ ওয়ান পেলাম না, সঠিকভাবে যার প্রকাশ মাধ্যমে ল করা অফ যায়, ওয়ান তখন সঠিকভাবে আমরা প্রকাশ করা নিজেদের যায়, সেই তখন আমরা অবস্থান থেকে নিজেদের সরিয়ে নিই। সেই অবস্থান মানে থেকে সরিয়ে রা নিই। বলছেন মানে যে রা আমরা বলছেন তো চেষ্টা যে করেছিলাম ল অফ দেওয়ার আমরা তো জন্য, চেষ্টা করেছিলাম ল কিন্তু অফ যখন দেওয়ার জন্য, উপযুক্ত লোক কিন্তু পেলাম না, যখন সঠিক মানব উপযুক্ত পেলাম লোক না, পেলাম না, সঠিক যাকে মানব দিচ্ছি পেলাম সেই না, বিকৃতি করে ফেলছে। যাকে তো দিচ্ছি সেই বিকৃতি করে যেহেতু ফেলছে। তো তেমন কোনো সঠিক মানব যেহেতু বা তেমন ভালো কোনো সঠিক মানব উপযুক্ত বা মাধ্যম আমরা ভালো পাইনি, তা আমরা উপযুক্ত মাধ্যম নিজেরাই আমরা সেখান থেকে পাইনি, সরে তা গেলাম, আমরা নিজেরাই নিজেরাই ওখান থেকে সেখান থেকে কেটে সরে পড়লাম। গেলাম, নিজেরাই তো ওখান থেকে কেটে পড়লাম। এটা তো বলছেন।
এটা বলছেন কারণ সেই অবস্থান ভণ্ডামিপূর্ণ হয়ে উঠেছিল এবং সেখান থেকে যাওয়া আমাদের পক্ষে সেখান থেকে যাওয়া উপযুক্ত আমাদের ছিল না। পক্ষে তো রা উপযুক্ত বলছেন ছিল না। যে তো রা বলছেন সেই জায়গাটা যে হয়েছিল একদম ভণ্ডামি, সেই জায়গাটা নাটকবাজির হয়েছিল একদম উৎস। ভণ্ডামি, তো নাটকবাজির সেখানে থাকা আমাদের উৎস। পক্ষে আর তো সম্ভব ছিল সেখানে না। থাকা আমাদের পক্ষে আর সম্ভব এরপরে ছিল না। আবার এরপরে আবার ভিন্ন মিথ, ভিন্ন ব্যবস্থা এবং দ্বৈততা সেখানে কেন্দ্রিক বিশ্বাস সেই সমাজে প্রধান হয়ে ওঠে। মানে বলছে সেখানে আবার মিথ্যা, দ্বন্দ্বতা, ঝগড়াঝাটি, এ যত খারাপ কাজ সেখান থেকে আবার সমাজে আ সেগুলোই আবার প্রধান হয়ে ওঠে। তারপরে বলছেন, "এতটুকু কি যথেষ্ট? নাকি আমরা আরো বিস্তারিত বলব?" তা বলছেন যে, "তোমার কি এতটা তথ্য ঠিক আছে নাকি আরো কিছু বলবো?" ডন প্রশ্ন করছেন, কিন্তু প্রশ্নটা শোনা যায়নি রেকর্ডে। তো উত্তর দিচ্ছেন, "আর প্রশ্ন আছে কি? মানে আর কি কোনো প্রশ্ন আছে?" প্রশ্নকারী মানে ডন প্রশ্ন করছেন। প্রশ্নটা ঠিকঠাক করে রেকর্ড হয়নি। উনি একটু দূরে ছিলেন। তো উত্তরে বলছেন রা, "আমি রা। ধরে নাও মহাবিশ্ব অসীম, ইনফিনিট।" তো আ রা বলছেন যে, "ধরো মহাবিশ্ব অসীম, যার কোনো শেষ নাই। আ যেটা চলতেই থাকে আর চলতেই থাকে।" এবার অসীম বলতে তো আম আমাদের হয়তো ব্রেনে আসবে কিনা। কিন্তু চলতেই আছে আর চলতেই থাকছে। হ্যাঁ, ইনফিনিট যেটারে বলে। এটি এখনো তোমাদের দ্বারা প্রমাণিত বা অপ্রমাণিত হয়নি। কিন্তু আমরা তোমাদের আশ্বস্ত করতে পারি যে তোমাদের সত্যিকারের সত্তা, তোমাদের উপলব্ধি, সত্যের অনুসন্ধানের যাত্রা এবং সৃষ্টিকে বোঝার ক্ষমতার কোনো শেষ নেই। তো বলছেন যে তোমাদের হয়তো প্রমাণিত হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আমরা তোমাদের এটুকু বিশ্বাস দিতে পারি যে আ সত্যিকারের উপলব্ধি বা সত্যিকারের সত্তা অফুরন্ত, অসীম, যার কোনো শেষই নেই। সৃষ্টিকে বোঝার ক্ষমতা বা বোঝা এটার কোনো সীমাবদ্ধতা নাই। এটা ইনফিনিটি। যা অসীম তা অনেকগুলো আলাদা জিনিস হতে পারে না। কারণ অনেক হওয়া একটি সীমাবদ্ধ ধারণা। তো বলছেন যা অনেক উ অনেক বা অসীম যেটা বোঝায় তোমরা যেটা বোঝো তাও একটা সীমাবদ্ধ ধারণা। যদি অসীমকে বুঝতে চাও তবে তাকে একত্ব হিসেবে বুঝতে হবে। নইলে অসীম শব্দটি কোনো প্রকৃত অর্থ থাকে না। তো এখানে বলছেন যে অসীম যদি তুমি বুঝতে চাও তোমাকে আগে একত্ব বা ইউনিটি বুঝতে হবে। না হলে তুমি অসীম জিনিসটা বুঝতে পারবে না। একজন অসীম স্রষ্টা ইনফিনিট ক্যারেক্টার ক্ষেত্রে কেবল একত্বই আছে। তো আ বলছেন যে ইনফিনিট ক্যারেক্টার বলতে শুধু একই আছে, বা একত্বই আছে। এক যে এক মানে সে ইনফিনিট বা একত্ব। আরেকজন নেই। মানে যা কিছু আছে সবই এক। তারপরে বলছেন, "তোমরা ঐক্যের একটি সহজ উদাহরণ দেখেছ। তোমরা এমন একটি প্রিজম দেখেছ যেখানে সূর্যের সাদা আলো ভেঙে নানা রঙে প্রকাশিত হয়। এটি ঐক্যের একটি সহজ উদাহরণ।" মানে আ আ ওরা বলতে চাচ্ছেন যে ইনফিনিট বুঝতে চাইলে তোমাকে বুঝতে হবে যে এক মানে ইনফিনিট। যা কিছু আছে সবই এক, সবই অনন্ত। এসবের কোনো কিছু শেষ নাই। এটার উদাহরণ হিসেবে দিলেন যে পিজ্জায় আমরা দেখি যে সাদা আলো যখন আন ঢোকে তার ভেতরে বিভিন্ন রং আ বেরোয়। সবুজ, আ আ তারপরে কমলা। তো ৭ টা রং বেরোয় সাধারণত আমরা দেখি। তো একটার সাদা রং ভেঙে ৭ টা রং তৈরি হয় বা আকাশে যেটা দেখা যায় যেটাকে বলে রংধনু। তো এটাই উনি বোঝাতে চাইছেন যে তোমাকে আ ইনফিনিট বুঝতে চাইলে আগে একত্ব বুঝতে হবে। বাস্তবে কোনো সঠিক বা ভুল নেই, কোনো দ্বৈততাও নেই। তো বলছেন যে বাস্তবে হলো কোনো কিছুই সঠিক না, কোনো কিছুই ভুল না, কোনো কিছুই দ্বিতীয় না।
দ্বৈততা মানে দুজন নেই, এখানে একজনই আছে, যা আছে একজন, এক বা ইনফিনিট বা অনন্ত বা অসীম বা চেতনা, যা আছে একজনই আছে। এটা রা বলছেন, কারণ একসময় তোমাদের মন ও দেহ ও আত্মার যাত্রায় সবকিছু আবার একত্রিত হবে। রা বলছেন যে তোমরা তোমাদের মন, দেহ আবার আত্মা সবকিছু একত্রিত হয়ে যাবে। বর্তমানে তোমরা নানা রকম অভিজ্ঞতা ও অসীমতার মাধ্যমে নিজেদের আলাদা বলে মনে করছো। তো রা বলছেন যে তোমরা বর্তমানে দেখছো যে আলাদা, আলাদা, কিন্তু পরে দেখা যাবে তোমরা সবই এক। এই বিচ্ছিন্নতার অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়। একত্বকে তোমরা চাইলে দেখতে পারো। যেটা অষ্টাবক্র মহাগীতায় বলেছেন, ওশো যেটা ভালো করে বুঝিয়েছেন। তো যা যা আছে সবই এক। তারপরে রা উত্তর দিচ্ছেন, আমাদের প্রত্যেকেই এটি বেছে নিয়েছি যাতে সেই সম্পূর্ণ একত্বকে আমরা উপলব্ধি করার পথে শেখার সুযোগ পাও। তো এখানে যেটা রা বলছেন যে আমরা প্রত্যেকেই আমরা যে জিনিসগুলো আমাদের সঙ্গে ঘটে, যা আমাদের সঙ্গে হয়, সমস্ত ঘটনা, সমস্ত পরিস্থিতি, যা কিছু খারাপ, যা কিছু ভালো, যা কিছু আমাদের সঙ্গে সবকিছু ঘটে, সেই উপলব্ধি আমরা নিজেরাই বেছে নিই। নিজেদের জিনিসগুলো নিজেরাই বেছে নিই, অন্য কেউ থাকে না তার মধ্যে। তো এখানে বলছে যে প্রত্যেকের এটি বেছে নেয়, যে যার জিনিস সে তার নিজেরাই নিজেদের জিনিসগুলো বেছে নেয়। তো সেই সম্পূর্ণ একত্বকে উপলব্ধি করতে, তো যেটা আদিকাল থেকে শোনা যায় যে একটা মূল চেতনা আছে, সে নিজেকে দেখতে চায় যে আমি যদি গাছ হতাম তাহলে আমি কেমন হতাম, আমি যদি পাখি হতাম তাহলে আমি কেমন হতাম, আমি যদি গরু হতাম, আমি যদি সিংহ হতাম তাহলে, এভাবে নিজেকে বারবার যত যত নিজেকে দেখার চেষ্টা করছে, যত যত নিজেকে বোঝার চেষ্টা করছে, যত নিজেকে চেনার চেষ্টা করছে, ততই এই সংসার, এই সৃষ্টি, এই দ্বন্দ্বতা সৃষ্টি হচ্ছে। বলছে যাতে সেই সম্পূর্ণ একত্ব উপলব্ধি করার পথে শেখার সুযোগ পাও। মানে আমরা যাতে সেই একত্বের উপলব্ধি সৃষ্টি বুঝতে পারি, বা মূল যে সৃষ্টি সে যাতে নিজেকে আরও চিনতে পারে, আরও বুঝতে পারে, তার জন্যই এই সব কিছু সৃষ্টি। তারপরে এরা বলছেন, আমরা বলছি না যে তোমরা শুধু একে অপরের মতো, আমরা বলছি, তারা বলছেন উনি বলছেন না যে তোমরা শুধু একে অপরের মতোই হও বা একে অপরের মতো। তো এখানে বলছে তোমরাই প্রতিটি বস্তু, তোমরাই প্রতিটি প্রাণ, তোমরাই প্রতিটি অনুভূতি, তোমরাই প্রতিটি ঘটনা, তোমরাই প্রতিটি পরিস্থিতি, তোমরাই একত্ব, তোমরাই অসীম। তো রা এখানে খুবই একটু, যেটাকে বলে, একটু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো বলছেন তোমরাই প্রতিটি বস্তু, মানে যা বস্তু আছে, যা কিছু আছে সবই আমরা, যা কিছু প্রাণ আছে সবই আমরা, যা কিছু অনুভূতি আছে সবই আমরা, যা কিছু ঘটছে, যা কিছু হচ্ছে, যা কিছু চলছে সবই আমরা, প্রতিটি পরিস্থিতি সব আমরা। এমন তোমরাই একত্ব, মানে আমরাই একত্ব, আর তোমরাই অসীম, মানে আমরাই অসীম, আমরাই অনন্ত। তো তোমরাই ভালোবাসা, আলো, আলো ভালোবাসা, তোমরাই আছো, এটাই ল অফ ওয়ান। তো বলছে তোমরাই ভালোবাসা, তোমরাই সবকিছু, তোমরাই আছো, আর তোমরাই ল অফ ওয়ান। তো এটা রা বলছেন। তারপর রা প্রশ্ন করছেন, আমরা কি এই আইনটি আরো বিস্তারিতভাবে ব্যাখ্যা করব? রা প্রশ্ন করছেন যে এই যে ল অফ ওয়ানটা সম্পর্কে কি আরো বিস্তারিত তোমাদেরকে জানাবো? ডন প্রশ্ন করছেন, কিন্তু টেপ রেকর্ডারে প্রশ্নটা শোনা যায় নাই। হয়তো এখন ডন একটু দূরে ছিলেন, যার কারণে টেপ রেকর্ডে ওনার আওয়াজটা রেকর্ড হচ্ছিল না। তো রা, এই মুহূর্তে কি আর কোনো প্রশ্ন আছে? তো ডন প্রশ্ন করছেন, আসন্ন গ্রহগত পরিবর্তন সম্পর্কে আপনি কি কিছু বলতে পারেন? আমি রা, আমরা কথা বলার আগে অপেক্ষা করতে হয়েছিল যতক্ষণ না এই মাধ্যম আরও গভীর একাগ্রতা ও
এক বিন্দু মনোযোগের উপযুক্ত অবস্থায় পৌঁছায়। তো ডন প্রশ্ন করছেন যে আপনি কি যে পরিবর্তন হবে তার সম্পর্কে কিছু বলতে পারেন? তো রা বলছেন যে আ আমি আগে এই মাধ্যমটা একটু ঠিকঠাকভাবে হলে তাইলে আমি গভীর একাগ্রতা হলে তবে আমি ভালোভাবে যোগাযোগ করতে পারবো। তারপর রা বলছেন উত্তরে, যে পরিবর্তনগুলো আসছে সেগুলো খুবই, খুবই তুচ্ছ। যে পরিস্থিতিগুলো হারভেস্ট ঘটিয়ে আনে সেগুলো নিয়ে আমরা নিজেদের উদ্বিগ্ন করি না। হারভেস্ট মানে এখানে একটু ব্যাখ্যা দিয়েছেন। অ্যা আধ্যাত্মিক উত্তরণ যা পরবর্তী স্তরে অগ্রসর হওয়ার প্রক্রিয়া। আ তো অ্যা আ রা বলছেন যে যে পরবর্তী যেগুলো আসছে সেগুলো খুবই পরিস্থিতি খারাপ, খুবই তুচ্ছ। তো হারভেস্ট অ্যা হারভেস্ট নিয়ে ওনারা ততটা উদ্বিগ্ন নন। মানে ওনারা ততটা দুশ্চিন্তা করে না। ডন প্রশ্ন করছেন, আরেকটি প্রশ্ন। অন্য কোনো সত্তারা এন্টিটি বোঝাপড়া বা উপলব্ধিকে দ্রুততর করা কি সম্ভব? নাকি প্রত্যেক ব্যক্তির সমস্ত প্রচেষ্টাই কেবল নিজেরই বোঝাপড়া দ্রুততর করে? অন্যভাবে বললে, যদি কোনো ব্যক্তি একটি অনুঘটক হিসাবে কাজ করে সমগ্র গ্রহের চেতনাকে আরও সচেতন করার চেষ্টা করেন, তাহলে কি তিনি শুধু আসলে নিজের ওপরেই কাজ করছেন নাকি সত্যি অন্যদের উপরে কোনো প্রভাব ফেলতে পারেন? তো এখানে ডন প্রশ্ন করছেন যে উপলব্ধি করার চেষ্টা করছে বা বাইরের সত্তাদের বোঝার চেষ্টা করছে। সে কি নিজের উপরেই কাজ করছেন নাকি সমগ্র চেতনার উপর বা সবার উপর এর আ এর প্রভাব পড়বে? আমরা তোমার প্রশ্নের উত্তর ২ টি ভাগে দেব। এই ২ টি অংশই সমানভাবে গুরুত্বপূর্ণ। প্রথমত, তোমাদের এবং অন্যদের মধ্যে যে পার্থক্য তোমরা অনুভব করো, আমাদের কাছে সেই পার্থক্য দৃশ্যমান নয়। তোমরা যে ব্যক্তিগত হিসেবে নিজেকে প্রকাশ করো এবং যে অন্য ব্যক্তিকে দেখো, এই ২ টি চেতনা উন্নত করার প্রচেষ্টার মধ্যে আমরা কোনো প্রকৃত বিচ্ছেদ দেখি না। মানে তোমরা নিজেকে যে বলো এইটা আমি, ওইটা ও, এই যে ব্যক্তিগত পার্থক্য যে তোমরা করো, আমরা আমরা কোনো প্রকৃত বিচ্ছেদ দেখি না। মানে আমরা কোনো তোমাদের এই যে পার্থক্য, তুমি আলাদা, ও আলাদা, বিচ্ছেদ এগুলো আমরা দেখি না। তাই শেখা, লার্ন এবং শেখানো, টিচ এই বিষয় যদি না তুমি যা শিখছো তা অন্যদের শেখাতে ব্যর্থ হও, সেক্ষেত্রে তুমি নিজেরও খুব কম উপকার করো, অন্যদের খুব কম বা কোনো উপকারই করতে পারো না। তো এখানটায় বলছেন যে আ শেখানো আর শেখা একই বিষয়। যেটা তুমি শিখছো সেটা তুমি শেখাচ্ছ। মানে যেটা তুমি শেখাচ্ছ সেটা তুমি শিখছো। আচ্ছা মানলো যে যে শিক্ষক সে শিখছে, আর যে শিখছে সেই শিক্ষক। মানে যে জানছে সেই বলতে পারবে, আর যে বলতে পারবে সেই জানে। মানে দেখা যায় যে যে শিখছে সেই শেখাচ্ছে, যে শেখাচ্ছে সেই শিখছে। মানে শেখা আর শেখানো, শেখা আর শেখানো, শিক্ষা নেওয়া এবং শিক্ষা দেওয়া দুটোই একই জিনিস। দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। দুটো সম্পূর্ণ একই জিনিস। মানে তুমি আরেকজনের উপকার করছো মানে তুমি নিজেরও উপকার করছো। আর যেখানে তুমি নিজের উপকার করো না, সেখানে তুমি আরেকজনেরও উপকার করছোই না। যেখানে আরেকজনের উপকার করা মানে নিজের উপকার করা, নিজের উপকার করা মানে আরেকজনের উপকার। মানে যে শেখায় সেই শেখে, যে শেখে সেই শেখায়। সব একই জিনিস। রা বলছেন যে এগুলো আমরা সব একই চোখে দেখি। আমরা দ্বন্দ্ব দেখি না বা এই বিষয়টি তোমাদের মন, দেহ, আত্মার সমষ্টি, মাইন্ড, বডি, স্পিরিট কমপ্লেক্স গভীরভাবে চিন্তা করা উচিত। কারণ এটি এমন একটি বিকৃতি, ডিস্ট্রাকশন যা
এই বর্তমান অভিজ্ঞতার পর্যায়ে তোমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আহ মানে এই যে শেখা আর শেখানো এই বিষয়টা নিয়ে তোমাদের একদম গভীরভাবে চিন্তা করা উচিত। কারণ এটি একটি রিসার্চ, মানে এটা তোমাকে তো বিকৃত করতে পারতে পারে, মানে খারাপ পথে দিতে পারে বা অসুবিধা হতে পারে। তাই জীবনের একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, এটা এটা তোমাদের পালন করা উচিত বা তোমাদের এটা শেখা উচিত। গোষ্ঠীভিত্তিক ব্যক্তি সচেতনা হলো এমন এক অবস্থা যেখানে একটি ব্যক্তি ও গোষ্ঠী তার নাগালের মধ্যে থাকা অন্যান্য মন, দেহ, আত্মা সমষ্টির সঙ্গে পারস্পরিক অনুভূতি ভাগ করে নেয়। বলছেন যে গোষ্ঠী সমষ্টি বা গোষ্ঠী চেতনা বলতে বোঝায় যে একজন ব্যক্তি যা বুঝেছেন তার সমস্ত ওই গোষ্ঠীর সমস্ত ব্যক্তির মধ্যে বা সমস্ত গোষ্ঠী, এ, ওই গোষ্ঠীর সমস্ত লোকজন বা ব্যক্তিসমূহ তারা নিজেদের যে উপলব্ধি, নিজেদের যে চেতনা, নিজেদের যে জ্ঞান, সেটা ওই গোষ্ঠীর সমস্ত ব্যক্তির মধ্যে ভাগ করে নেয়। এই কারণে আমরা এখন তোমাদের সঙ্গে কথা বলছি। আমরা আমাদের নিজস্ব বিকৃতিগুলো এবং তোমাদের বিকৃতিগুলো উভয়কেই গ্রহণ করছি, যাতে সৃষ্টির নিয়মগুলো, বিশেষ করে একত্বের নিয়ম, ল অফ ওয়ান, যতটা সম্ভব স্পষ্টভাবে প্রকাশ করতে। তো উনি এখানে বলছেন যে আহ, যে আমাদের নিজস্ব বিকৃতি হয়েছিল, মানে আমরা ওই সময় যে আহ, জ্ঞানগুলো দিয়েছিলাম বা যে ল ছিল তার যে বিকৃতি ঘটেছিল, তার যে অপব্যবহার ঘটেছিল, সেগুলো আমরা বুঝেছি। এবং তোমাদের নিজেদের মধ্যেও যে বিকৃতিগুলো ঘটেছে, যে অসুবিধাগুলো ঘটেছে, যে দ্বন্দ্বগুলো ঘটেছে, সেগুলো আহ, আমরা বুঝতে পেরেছি। এবং বিশেষ করে একের নিয়ম বা ল অফ ওয়ান যতটা সম্ভব ভালোভাবে স্পষ্টভাবে প্রকাশ করা যায়, সেটারই আমরা চেষ্টা করছি। আমরা তোমাদের পৃথিবীর অধিকাংশ মানুষের কাছে পৌঁছতে পারি না, কারণ এই ধরনের যোগাযোগ এবং এই ধরনের দর্শন সহজে বোঝার মতো নয়। তো এখানে বলছেন যে আহ, আমরা সহজেই আহ, সবার কাছে যেতে পারি না, কারণ সবাই এরকম অবস্থায় নেই যে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারি। এটা অনেকটা সহজ না, এটা অনেকটা কঠিন। কারণ আহ, নিজেকে অনেক উচ্চ লেভেলের ধ্যান নিয়ে যেতে হয় এই কন্টাক্ট করতে গেলে। তবু আমরা আশা করি আমাদের অস্তিত্ব নিজেই একটি শক্তিশালী উদাহরণ, যা একদিকে শিক্ষা দেওয়ার প্রয়োজনীয়তাকে দেখায়, আবার অন্যদিকে শিক্ষা দেওয়ার কাজটি কতটা কঠিন এবং প্রায় আশাহীন মনে হতে পারে সেটিরও প্রকাশ করে। তো এখানে বলছেন যে আহ, উনি একদিকে বলছেন যে শিক্ষা, আহ, তো এখানে বলছেন যে আহ, তবু একটা আশা আছে যে আমরা আছি, আমরা চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর। আর বলছেন যে শিক্ষা দেওয়ার কতটা প্রয়োজন, অনেকটাই প্রয়োজন। কিন্তু এটাও বলছেন যে শিক্ষা দেওয়া কতটা কঠিন। কারণ ওনারা অনেকবার চেষ্টা হয়তো করেছেন পৃথিবীতে এসে, যতবারই চেষ্টা করেছেন ততবারই হয়তো টাক খেয়েছেন বা সেইভাবে বিকৃত হয়েছে বা খারাপ ফল হয়েছে। যা ভালো করতে এসেছেন তার খারাপ হয়ে গেছে। তো সেই উদ্দেশ্যে উনি বলছেন যে শিক্ষা দেওয়াটা যে কতটা কঠিন, প্রায় আশাহীন মনে হতে পারে, সেটিরও প্রকাশ। মানে একদিকে আশা আছে যে ওনরা আছেন শিক্ষা দেওয়ার জন্য, আর একদিকে আশা নেই যে এটা কতটা কঠিন। এরকম এই দলের প্রত্যেক সদস্য চেষ্টা করছেন এই মাধ্যমে আমরা যে তথ্য পাঠাচ্ছি তা যেন মন, দেহ, আত্মা সমষ্টির বিভিন্ন স্তরে যতটা সম্ভব বিকৃতিবিহীনভাবে গ্রহণ, আত্মস্থ এবং বিভিন্নভাবে প্রয়োগ করতে পারেন। তো এখানে বলছেন যে আহ, আম, আমি এই দলের চেষ্টাগুলো দেখছি যে এরা চাচ্ছেন যে মহেন্দ্র আত্মা থেকে এমনভাবে তৈরি করা, এমনভাবে ওই তথ্যগুলো, যোগাযোগের তথ্যগুলো গ্রহণ করা, যার মধ্যে কোনো বিকৃতি না ঘটে, কোনো পরিবর্তন না ঘটে,
যেটা ওনারা পাঠাচ্ছেন সেইটাই যেন সঠিকভাবে সেই তথ্যই যাতে উম আ উপস্থাপন করা যায় তারই চেষ্টা করছেন এই দলের লোকগুলো। তোমরা যদি তোমাদের আলো ভাগ করে মাত্র অল্প কয়েকজন মানুষের জীবনও আলোকিত করতে পারো, তবুও সেটিই সর্বোচ্চ প্রচেষ্টা করার যথেষ্ট কারণ। একজনের সেবা করাই মানে সকলের সেবা করা। আ তো এখানে বলছেন যে, যদি তোমরা আলো ভাগ করে কিছু লোকের মধ্যেও যদি আলো দিতে পারো, সেটাই সর্বোচ্চ প্রচেষ্টা। মানে সেটাই হচ্ছে একদম আ উচ্চ লেভেলের প্রচেষ্টা। কারণ একজনের সেবা করাই মানে সকলের সেবা করা। মানে একজনেরও যদি তুমি উপকার করো মানে সেটাই হচ্ছে সকলের উপকার করা। মানে একই হচ্ছে অনন্ত। এখানে এরা সুতরাং আমরা প্রশ্নটি আবার তোমাদের কাছেই ফিরিয়ে দিচ্ছি। সত্যিই শেখা, শেখানো এবং শেখানো, শেখা একই একমাত্র কাজই প্রকৃত অর্থে করার মতো মূল্যবান কাজ। মানে বলছেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের মধ্যেও একটা আছে, সেটা হচ্ছে গিয়ে শেখা, শেখানো বা শেখানো, শেখা। আ এটা সত্যি একই এবং এটা খুবই মূল্যবান একটা কাজ। আদি চিন্তা, অরিজিনাল থট বা সৃষ্টির মূল সত্যকে প্রকাশ করার জন্য তোমাদের নিজেদের অস্তিত্বের চেয়ে বড় কোনো উপায় নেই। বলছে মূল যে চেতনা বা আদি চিন্তা এটাকে প্রকাশ করার জন্য তোমাদের যে এই নিজেদের অস্তিত্ব আছে এর চাইতে বড় কোনো উপায় নেই। এইটাই হচ্ছে মূল উপায়। তোমাদের অস্তিত্ব যেটা আদি চিন্তাকে বা মূল চেতনাকে আহ, প্রকাশ করতে পারবে। আর তোমাদের সেই অস্তিত্ব যার অনেকটাই রহস্যময়, ভাষায় পুরোপুরি প্রকাশ করা যায় না, সেখান থেকেই অসংখ্য বিকৃতি জন্ম নেয়। মানে বলছেন যে তোমাদের যে এই অস্তিত্ব, এই যে তোমরা আছো, আহ, এই যে এই যে তোমাদের থাকাটা, এটা যে কতটা একটা রহস্যের বিষয়, এইটা কোনো ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। আহ, এই যে তোমাদের যে অস্তিত্ব এইটাই হচ্ছে অনেক ডিস্ট্রাকশন বা বিকৃতি বা আহ, এলোমেলো দিকের জন্ম দেয়। তাই শিক্ষা দেওয়ার পথে মানুষের মধ্যে যত বেশি সম্ভব ভিন্ন মন, ভিন্ন দেহ, ভিন্ন আত্মা সমষ্টির বিকৃতি বোঝার এবং সেগুলোর মধ্য দিয়ে সঠিক পথ খুঁজে নেবার চেষ্টা করা, এটি অত্যন্ত মূল্যবান প্রচেষ্টা। বলছেন যে আমাদের যে ভিন্ন মন আছে, ভিন্ন দেহ, ভিন্ন আত্মার যে বিকৃতি বা এই যে বিকৃতি বা ডিস্ট্রাকশন চলছে, তো এইটাকেই বোঝার জন্য, সেগুলোই শেখার জন্য, সঠিক পথ খুঁজে নেবার জন্য শিক্ষা একটা অত্যন্ত মূল্যবান প্রচেষ্টা। তোমাদের সেবা করার আকাঙ্ক্ষার প্রশংসায় আমরা এর চেয়ে সাহসী বা উচ্চতর কিছু আর বলতে পারি না। বলছে যে এই যে তোমরা শিক্ষা নিজের মধ্যে নেওয়া এবং শেখা, যে শরীর মন আত্মাকে বোঝার চেষ্টা করা এবং বোঝানো, আহ, এই যে এই চেষ্টাটা এটা এতটা সাহসী, এটা এত উচ্চতর, আহ, এটা সত্যি খুবই প্রশংসনীয় তোমাদের জন্য। আহ, আমরা খুবই খুশি এর জন্য যে আহ, এমনটা এদের মধ্যে পেয়েছেন যারা শিখছে এবং শেখানোর চেষ্টা করছে। তো এই বিষয়ে আমরা কি অন্য কোনো দৃষ্টিকোণের থেকে আরও কিছু বলবো? তো বলছেন যে আরও কিছু কি জানতে চাও অন্য দিক থেকে? ডন, ভবিষ্যতে কি আপনার সঙ্গে আমাদের যোগাযোগ করা সম্ভব হবে? আমরা কি ভবিষ্যতে আবার আপনাদের আহ্বান করতে পারবো? আমিরা, এই মাধ্যমের সঙ্গে আমাদের যোগাযোগ ভালোভাবে স্থাপিত হয়েছে, কারণ সম্প্রতি তিনি ট্রান্স অবস্থায় থাকার অভিজ্ঞতা অর্জন করেছেন। বলেছেন যে আহ, এই মাধ্যমের সঙ্গে আমরা পরবর্তীতেও যোগাযোগ করতে পারবো, কারণ হচ্ছে গিয়ে যে কার্লা
উনি আ ট্রান্স অবস্থায় মানে হয়তো এমন একটা অবস্থায় যেখানে আ আরো উন্নত মানের ধ্যানের হয়তো নিজের আত্মাকে নিজের শরীর থেকে সরিয়ে নিয়ে যান। আর পরে আ রায় এখানে তার শরীর থেকে হয়তো কথা বলতে পারে। তো তিনি যেহেতু এটা করতে পারেন ট্রান্স অবস্থায়, তো তার জন্য রায়ের পক্ষে আরো অনেকটা সহজ হয়ে যায় আ যোগাযোগ করার জন্য। ভবিষ্যতেও তিনি আমাদের চিন্তা ও বার্তাগুলোকে তোমাদের কাছে পৌঁছে দিতে সক্ষম হবেন। তো ভবিষ্যতেও হয়তো এটা করা সম্ভব হবে। তবে আমরা পরামর্শ দিই যে যোগাযোগ শেষ হওয়ার পর কয়েক মুহূর্ত এই যোগাযোগের মাধ্যমকে অযথা বিরক্ত করা উচিত নয়। তো এখানে এরা বলছেন যে আ প পরবর্তী সময়ে যখন আমাদের যোগাযোগ শেষ হয়ে যাবে তখন বিনা কারণে তোমরা আ বিরক্ত করবে না। এরপর এমন একটি মাধ্যমকে যার কিছুটা সময় লাগে এই সময়, স্থান, অভিজ্ঞতার জন্য নির্বাচিত মন, দেহ, আত্মা সমষ্টিকে পুনরায় সম্পূর্ণভাবে ফিরে আসতে তাকে সাহায্য করার সঠিক পদ্ধতি অনুসরণ করা উচিত। মানে রা এখানে বলছেন যে আ আ যখন কারলা আ এই আ এই যে পদ্ধতিটা বলছে ট্রান্স হয় বা যখন হয়তো তার আ আ কারলার আত্মা হয়তো সরে যায় তার শরীর থেকে। তো কারলাকে এই আমাদের যখন আ আ কথা বলার যেই এইটা যোগাযোগের ব্যবস্থা যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে, তখন যখন কারলা আবার তার আ সঠিক সময়, সঠিক স্থান নির্বাচন করে সঠিক দেহ, সঠিক মন আত্মাকে মধ্যে প্রবেশ করবে। তো এই পদ্ধতিটা কি তোমাদের সঠিকভাবে জানা আছে? বা তোমরা সঠিকভাবে অনুসরণ করো তো? তো তোমরা কি জানো এই মাধ্যমটি যথাযথভাবে যত্ন কিভাবে নিতে হয়? তো এখানে এটাও বলেছেন যে তোমরা কি জানো যে কিভাবে এই মাধ্যমটা ব্যবহার করতে হবে বা কিভাবে এটা সঠিকভাবে করা যায়? অ্যা ডন: না, আপনি কি এটি ব্যাখ্যা করতে পারেন? আমি: রা: প্রথমে আমরা কিছুক্ষণ নীরব থাকার পরামর্শ দিই। এরপর তোমাদের এই ঘনত্বে যেটিকে তোমরা ওই মাধ্যমের নামে বলে ডাকো, সেই নামটি বারবার উচ্চারণ করো। যতক্ষণ না তিনি সাড়া দেন, ততক্ষণ তা পুনরাবৃত্তি করো। তো এখানে রা বলছেন যে ১ম এ তোমরা কিছুক্ষণ নীরব থাকো। তারপর ওর নাম ধরে বা কারলা ধরে বারবার কারলা, কারলা বলে ওকে ডাকো। যতক্ষণ না ও নিজের নামের ডাকে সাড়া দেয়, ততক্ষণ তোমরা ডাকো। তারপর অল্প সময়ের জন্য ঘাড়ের অংশ হাত রাখো যাতে এই মাধ্যমটি তার শক্তি পুনরায় ফিরে পেতে পারে। কারণ এই মুহূর্তে রূপক অর্থে বলতে গেলে তার ব্যাটারিগুলো এই বিশেষ শক্তিক্ষেত্রের প্রাণশক্তিতে পুরোপুরি পূর্ণ নেই। তারপর বলছেন যে তোমরা একটু ওর ঘাড়ে হাত রাখো এবং ওকে একটু প্রাণশক্তি দাও যাতে ও আরও একটু ভালো হয়, কারণ ওর অনেকটা শক্তি কমে গেছে। সবশেষে তাকে এক গ্লাস পানি দাও যার মধ্যে উপস্থিত সকল ভালোবাসা ও আন্তরিক শুভকামনা মানসিকভাবে নিবেদন করা হয়েছে। তো তারপরে বলছেন যে তাকে এক গ্লাস পানি দাও যার মধ্যে তোমাদের ভালোবাসা, তোমাদের আন্তরিক মনের শুভকামনা এবং মানসিকভাবে নিবেদন করো তাকে। এটি তাকে পুনরায় সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে সাহায্য করবে। কারণ তার স্বভাবগত বৈশিষ্ট্যের মধ্যে ভালোবাসার কম্পনের প্রতি অন্তত সংবেদনশীলতা রয়েছে। তাই ভালোবাসার অনুভূতিতে চার্জ করা সেই পানি তাকে আরাম ও স্বস্তি দেবে। এখন কি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো? তো বলছেন যে আ আ তোমরা যে নিজেদের প্রাণশক্তি, নিজেদের ভালোবাসা ও নিজেদের আন্তরিকতা দিয়ে যে আ গ্লাসে জল দেবে, সেটা তার অনুভূতিকে আরও চার্জ দেবে, আরও তার ভালো দেবে এবং শান্তি ও আরাম দেবে। তোমরা কি এটাকে বুঝতে পেরেছো? 1.13 ডন: পুরোপুরি নয়। মানে ওনারা এটা পুরোপুরি ভালোভাবে বুঝতে পারেনি। আমি: রা: আমরা তোমার মন অনুসন্ধান করে
অ্যালজার্ক নামে একটি কম্পনটি খুঁজে পেয়েছি। তোমার কাছে এই ধ্বনির মাধ্যমেই সবচেয়ে বেশি ভালোবাসার অনুভূতি নিহিত রয়েছে। অন্যরা এই সত্তাটিকে কার্লা নামে ডাকে। তো ওনারা রায়ের তারা এটাকে একটা নামও দিয়েছে যে ভালো অনুভূতি বা সৎ অনুভূতির যে ভাইব্রেট তার নাম হচ্ছে অ্যালজার্ক। অ্যালজার্ক। তো এই অ্যালজার্কটা ওনারা পেয়েছেন এই দলের মধ্যেই, যার মধ্যে কার্লা আছে, মানে কার্লার মধ্যে যে এই অ্যালজার্ক যে কম্পাউন্ডটি পাওয়া গেছে, আহ, যার মধ্যে অত্যন্ত ভালোবাসা ও এর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা অনুভূতি নিহিত হয়েছে। মানে কার্লার মধ্যেই বেশি ভালোবাসা ও প্রেম সব থেকে বেশি পাওয়া যাচ্ছে, যেটা আমরা অ্যালজার্ক দিয়ে মাপে। পানিকে শক্তি সঞ্চয় চার্জ করার পদ্ধতি হলো উপস্থিত ব্যক্তিরা পানি ভর্তি গ্লাসের ওপর তাদের হাত রাখবেন এবং কল্পনা করবেন যে ভালোবাসার শক্তি পানির মধ্যে প্রবেশ করছে। এর ফলে পানি সেই ভালোবাসার কম্পন ধারণ করবে এবং একটি কার্যকর মাধ্যম হয়ে উঠবে। বলছেন যে পানিকে চার্জ কীভাবে করতে হবে, যে প্রত্যেক ব্যক্তি যারা আছে তারা ওই জলের উপর হাত রাখবেন এবং কল্পনা করবেন তাদের ভালোবাসা, তাদের প্রাণ শক্তি, তাদের আহ, 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 কার্লার প্রতি যে সহনশীলতা, সেগুলো ওই জলের মধ্যে যাবে এবং উম, ভালোবাসার কম্পন দিয়ে ওই জলটাকে চার্জ করে তুলবে। এই মুহূর্তে এই মাধ্যমটি খুবই ক্লান্ত, তবু তার হৃদয় এমনভাবেই উন্মুক্ত যে তিনি এখনও আমাদের জন্য একটি কার্যকর যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে যাচ্ছেন। বলছেন যে যে তোমরা এই যার মাধ্যমে আমরা যোগাযোগ করছি কার্লার মাধ্যমে, এর এটা খুবই আহ, এ, একটু দুর্বল দুর্বল, কিন্তু তার মন এখনও খোলা, যার কারণে আমরা এখনও যোগাযোগ করে যাচ্ছি। সে চাচ্ছে না আমরা যোগাযোগ করি। তো উম, একটু এর দিকে ধ্যান দাও যে এ কিন্তু একটু দুর্বল আছে, সেটাই বলছেন যে রা। এই কারণে আমরা কিছু সময় ব্যয় করছি যাতে তোমাদের বুঝিয়ে বলতে পারি কিভাবে তোমরা এই ক্লান্তি সম্পর্কিত অবস্থাকে কিছুটা লাঘব করতে পারো। বলছেন যে তাই আমরা কিছুটা সময় নিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে এই ক্লান্তিটা কিছুটা দূর করতে পারবা। কোনো অবস্থাতেই এই মাধ্যমটি তার নামের সাড়া দেওয়ার আগে তাকে স্পর্শ করা উচিত নয়। মানে বলছে যে রা বলছেন যে তোমরা এই কারলাকে যতক্ষণ না সে সাড়া দেবে, তোমার কারলার নাম ধরে ডাকবে, আর যতক্ষণ না সে সাড়া দেবে ততক্ষণ তোমরা একে স্পর্শ করবে না। আমি চাই না এই মাধ্যমকে তার শারীরিক শক্তির সীমার বাইরে নিয়ে যেতে। তার শারীরিক শক্তি এখনও অনেকটাই কমে আসছে। তো রা বলছেন যে আমি চাই না যে তার শারীরিক শক্তির বাইরে চলে যাক, কারণ এর অনেকটাই দুর্বল হয়ে আসছে। অতএব এখন আমাকে এই মাধ্যম ছেড়ে যেতে হবে। আমি তোমাদের একত্বের মহিমা ও শান্তির মধ্যে রেখে বিদায় নিচ্ছি। শান্তিতে এগিয়ে চলো এবং এক অসীম স্রষ্টার শান্তিতে আনন্দিত হও, ইনফিনিট ক্যারেক্টারে আনন্দিত হও। আমি রা।